আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাংলাদেশ পাট ভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। টঙ্গীতে 5 দিনব্যাপী জোর ইজতেমা শুরু। কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ, এরপর থেকে একে একে প্রেস সচিব। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটহ, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি। শীতের আমেজেও স্বস্তি নেই সবজির বাজার। ময়মনসিংহে বন্ধুকে কুপিয়ে খুন করে কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ করল তরুণ। সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন। খুলনার খালিশপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত। তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইমরান খানের জীবিত থাকার প্রমাণ চাইলেন ছেলে কাশিম। ইউরোপে হামলা করবে না রাশিয়া, লিখিত প্রতিশ্রুতি দিতে রাজি পুতিন। এবং ফুটবল মাঠে তাণ্ডব এক ম্যাচে 17 লাল কার্ড, নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আঞ্চলিক যোগাযোগের পাশাপাশি স্থানান্তরিত উৎপাদন কারখানা থেকে রপ্তানি সহজতর করার জন্য দক্ষিণ চীনের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করতে চীনা অবকাঠামো সংস্থাগুলোকে রেল সংযোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংরিং সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। তার সঙ্গে ছিলেন রাষ্ট্রত্ব ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাস্টেনেবিলিটির প্রেসিডেন্ট ডক্টর মাজন। প্রধান উপদেষ্টা চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কারখানা স্থানান্তরের আহ্বান জানান, যেখানে দেশের বৃহত্তম সমুদ্র বন্দর রয়েছে এবং মিয়ানমার, থাইল্যান্ড ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য বাজারের কৌশলগত নৈকট্য রয়েছে। তিনি বলেন, দেশের এই অংশের সমুদ্রে প্রচুর প্রবেশাধিকার রয়েছে। চীনা শিল্পগুলো এখানে স্থানান্তরিত করার মাধ্যমে পণ্য উৎপাদনের পর ধনী দেশগুলোর পাশাপাশি চীনে রপ্তানি করা যাবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী এই 3 জনের পক্ষ থেকে 2টি ফুলের তোড়া পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় গুলশানের চেয়ারপারসনের অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা এই ফুলের তোড়া পৌঁছে দেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ে নিজামের আয়োজনে শুরু হয়েছে 5 দিনের জোর ইজতেমা। শুক্রবার ফজরের পর বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল পর্ব। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোর ইজতেমা শেষ হবে। তাবলিগ জামায়াত বাংলাদেশের শুরায়ে নিজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতি বছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোর অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি পেশ করেন ও মুরব্বীদের থেকে রাহবারি নেওয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ বিদেশের শুরায়ে নিজামের প্রবীণ মুরব্বীগণ ইতোমধ্যেই টঙ্গীতে সমবেত হয়েছেন। জুলাই অভ্যুত্থানের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। সেই প্রত্যর্পণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারত এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে। প্রেস সচিব লিখেছেন, আমরা জানি হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে, তবু আমি ক্রমে আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় 16 বছরের শাসন আমলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যাও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরো বেশি মনোযোগ পাবে।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটহ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ডিটহ আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1955 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1900 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1845 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1840 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। রাজধানীর বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ সবজি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। এতে নিত্যপণ্যের কেনাকাটায় হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, গত মাসের টানা বৃষ্টির কারণে সবজির আবাদে ক্ষতি হয়েছে। এর বিরূপ প্রভাব পড়েছে বাজারে। তবে বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আসতে থাকায় পুরনো পেঁয়াজের দাম কিছুটা কমেছে। ফার্মের মুরগির ডিমের দাম ক্রেতার নাগালে রয়েছে। মাছ, মুরগি, গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে হঠাৎ করে সবজির দাম বাড়ায় ভোক্তাদের কিছুটা অস্বস্তিতে ফেলেছে। শুক্রবার রাজধানীর কাউরান বাজার, মালিবাগ, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন নিত্যপণ্যের দামের এই চিত্র পাওয়া যায়। হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেছেন, আগের তুলনায় সবজির উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামের উপর। তবে শীত মৌসুমের সবজি পুরো দামে আসা শুরু হলে দাম কমবে। ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে খুন করে থানায় চাইনিজ কুড়াল নিয়ে আত্মসমর্পণ করেছে অনেকে নামের এক যুবক। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুনতাসির ফাহিম থানায় আত্মসমর্পণ করা ওয়াহিদুল ইসলাম অনেক সম্পর্কে দুজন বন্ধু ছিলেন। নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত ওয়াহিদুল ইসলাম অনেক পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। পুলিশে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক হত্যার কথা স্বীকার করেছে। ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটির চর ভুট্টা মিলের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসে জানায়, রাতে সুয়াপুর খরার চর সড়কের কুটির চর এলাকায় সড়কের উপর বাসটি দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে যান বাস মালিক আবুল কালাম। রাত 12টা 15 দিকে বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নির্বাপন করেন। প্রাথমিকভাবে ধারণা করা যায় কেউ অগ্নি সংযোগ করতে পারে, তবে আগে আগুন নির্বাপন হওয়ায় আমরা পরবর্তীতে চলে আসি। খুলনার খালিশপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঈশান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ নামে আরেক যুবক গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে এই ঘটনা ঘটে। ঈশান মুজগুন্নি পেটকা বাজার এলাকার বাসিন্দা, মাছ ব্যবসায়ী শহীদুজ্জামান বাচ্চুর ছেলে। রাজ সোনারডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার বাসিন্দা মিজান উদ্দিনের ছেলে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী বলেন, খালিশপুর থানার কাছে ফেয়ার ক্লিনিকের সামনে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ঈশান ও রাজকে ছুরিকাঘাত করে আহত করা হয়। ঈশানের পেটের ডান পাশে ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তার প্রশাসন এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য কাজ করবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ জানান, তিনি অনাগরিকদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন। তিনি আরও জানান, যারা দেশের শান্তি নষ্ট করে তাদের নাগরিকত্ব বাতিল করবেন এবং যে কোনো বিদেশিকে বহিষ্কার করবেন যদি তারা রাষ্ট্রের জন্য বোঝা হয়, নিরাপত্তার ঝুঁকি তৈরি করে বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়। পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন তার ছোট ছেলে কাসিম খান। এক্সে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন,
বারকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, এমনকি তার জীবিত থাকার কোনো প্রমাণও নেই। পরিস্থিতিকে ইচ্ছাকৃত অন্ধকারে রাখা বলে মন্তব্য করেন তিনি। কাশিম, যিনি পাকিস্তানের বাইরে বসবাস করেন এবং সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকেন, জানান ইমরান খান 845 দিন ধরে কারাবন্দী এবং গত 6 সপ্তাহ ধরে তাকে ডেথ সেলে একক বন্দিতে রাখা হয়েছে। তার দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের সাক্ষাতের অধিকার অস্বীকার করা হয়েছে। কোনো ফোন কল হয়নি, কোনো দেখা হয়নি এবং জীবনের কোনো প্রমাণও পাওয়া যায়নি, লিখেছেন তিনি। ইউরোপে হামলা করবে রাশিয়া এমন অভিযোগকে মিথ্যা ও পুরোপুরি আজগুবি বলে উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউরোপে আক্রমণের কোনো পরিকল্পনা তাদের নেই এবং চাইলে এ বিষয়ে তিনি লিখিত নিশ্চয়তা দিতে প্রস্তুত। ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন শান্তি পরিকল্পনা নিয়েও তিনি আশাবাদী। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, বৃহস্পতিবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি রাশিয়া নেতৃত্বাধীন সামরিক জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন এর সম্মেলনে যোগ দেন। পুতিন অভিযোগ করেন, রাশিয়া ইউরোপে হামলা করতে যাচ্ছে। এই ধরনের দাবি হাস্যকর। বলিভিয়ার কোপা বলিভিয়া কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ব্লুমবিং ও রিয়াল ওরুরোর ম্যাচটি ফুটবল নয়, বরং রূপ নেয় চরম বিশৃঙ্খলার দৃশ্যে। ম্যাচ শেষের পরপরই দু দলের খেলোয়াড়, কোচ ও স্টাফদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রেফারি এক ম্যাচেই 17 জনকে লাল কার্ড দেখাতে বাধ্য হন, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা। দাঙ্গা নিয়ন্ত্রণে মাঠে পুলিশের প্রবেশ ও টিয়ার গ্যাস ব্যবহারের মতো ঘটনাও ঘটে। তাছান সান্তাক্রুজে অনুষ্ঠিত ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। প্রথম লেগে 2-1 ব্যবধানে জয় পাওয়ার ব্লুমিং সেমিফাইনালে ওঠে, কিন্তু শেষ বাঁশির পরপরই মাঠ জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দু দলের খেলোয়াড় ও স্টাফরা একে অপরের উপর ঘুষি, লাথি ছোড়াছুড়ি শুরু করেন। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।